পারুলের গায়ের রং কালো ছিল, সেই জন্য স্কুলে সবাই ওর কালো রঙের জন্য ওকে নিয়ে মজা করত, বিশেষ করে ওর ক্লাসের টিচার আর সহপাঠীরা। পারুল, তুমি লাইনে সবার শেষে দাঁড়াবে। আর টিনা, রিয়া, তোমরা কয়েকজন সুন্দরী মেয়ের সামনে চলে আসো। প্রিন্সিপাল ম্যামের অর্ডার আছে, আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্টদের ফটো স্কুলের ম্যাগাজিনে ছাপানো হবে। তাই আমি চাই আমার ক্লাসের স্টুডেন্টদের ফটোই স্কুলের ম্যাগাজিনে ছাপা হোক। কিন্তু ম্যাম, পারুল তো কালো, ওর জন্যই তো ছবিটা পুরো খারাপ হয়ে যাবে। ম্যাম, আমরা কি পারুলকে ফটো থেকে বাদ দিতে পারি না? তবে যে খুব ভালো হয়। না বাচ্চারা, যদি এটা সম্ভব হতো তাহলে আমি আগে কাজটা করতাম, কারণ আমি নিজেই চাই না এই কালো স্টুডেন্ট আমার ক্লাসে থাকুক। ম্যাম, আমি জল খেতে যাব? হ্যাঁ, আমার মাথায় দাঁড়িয়ে না থাকে যাও, আর সম্ভব হলে জল দিয়ে নিজের মুখটাও একটু ধুয়ে এসো, যদি এতে তোমার কালো রংটা চলে যায় আর ফটোটাও ভালো আসে। টিচার আর বন্ধুদের কথা শুনে পারুল কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দিকে চলে গেল, আর সেখানে গিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পারুলের মা বাবা দুজনেই কাজ করত, আর পরিশ্রম করে টাকা জমিয়ে ওরা পারুলের অ্যাডমিশন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে করিয়েছিল। সেই জন্যই পারুল তার মা বাবাকে কখনোই তার দুঃখের কথা বলতো না। পারুল দৌড়তে খুব পছন্দ করত, তাই সে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা দৌড়ানো অভ্যাস করত। কিন্তু যখনই সে স্কুলের টিচারকে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলতো, তখনই টিচার ওকে বারণ করে দিত, আর ওর সব বন্ধুরা ওকে দেখে হাসত। তুই দৌড়াবি? নিজের চেহারা দেখেছিস কখনো আয়নায়? ম্যাম তোকে কখনোই প্রতিযোগিতায় নেবে না। সবসময় টিনাই প্রতিযোগিতায় প্রথম হয়েছে, আর এবারও তাই হবে। এরই মধ্যে ক্লাস টিচার এসে গেল। বাচ্চারা, আমাদের স্কুলকে একটি বড় লেভেলের দৌড় প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছে। টিনা, আমি তোমার নাম প্রিন্সিপাল ম্যামকে দিয়ে দিয়েছি। ওকে ম্যাম, আমি আজ থেকে প্র্যাকটিস করছি। ম্যাম, আমিও দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চাই। না পারুল, তোমাকে আমি কখনোই এই প্রতিযোগিতায় নিতে পারি না। একে তো তুমি দেখতে বিচ্ছিরি, তার উপরে যদি আমি তোমাকে এই প্রতিযোগিতায় নেই আর তুমি হেরে যাও, তবে আমি প্রিন্সিপাল ম্যামকে কি জবাব দেব? পারুল কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে এলো, আর ওর মা সামনে আসতেই ও নিজের চোখের জল মুছে খাবার খেতে চলে গেল। কিন্তু ওর মন উদাস ছিল, তাই সে পরের দিন স্কুল থেকে ছুটি নিয়ে নিল। ও জানত যে ও স্কুলে গেলেই ওর বন্ধুদের প্রতিযোগিতায় অংশ নিতে দেখে ওর খুব কষ্ট হবে। পারুল মা, তুমি স্কুলে যাওনি আজ? না মা, আজকে মাথায় খুব ব্যথা, তাই ঘরে বিশ্রাম নেব। কোনো ব্যাপার না পারুল মা, তুমি তো রোজই স্কুল যাও, তাই আজ ছুটি নিয়ে নাও আর বাড়িতে বসে আরাম করো। এক কাজ করো, তুমি আজ কাজে চলে যাও, আমি আজ পারুলের সঙ্গে বাড়িতেই থাকব। ও কিছু খেতে চাইলে তো বানাতে হবে না। ঠিক আছে, তাহলে আমি একাই কাজে চলে যাচ্ছি। তাই পারুলের মাও আজ ওর সাথেই বাড়িতে থেকে গেল। পারুল ঘুমিয়েছিল আর ওর মা ঘরের কাজ করছিল। ঠিক তখনই দরজায় কেউ এলো। আগে আমার নাম রামলাল, আমি পারুলের স্কুলের পিয়ন। আমাকে স্কুলের প্রিন্সিপাল ম্যাম পাঠিয়েছে। উনি পারুলকে তাড়াতাড়ি স্কুলে ডেকেছেন। মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতায় যেতে হবে, সেরকমই তো শুনলাম। পারুলকে? কিন্তু ওর যে আজ শরীরটা। রামলাল কাকু, তুমি ম্যামকে বলে দাও আমি এক্ষুনি তৈরি হয়ে স্কুলে পৌঁছচ্ছি। দৌড় প্রতিযোগিতার কথা শুনি পারুলের চোখে মুখে যেন খুশির ঝিলিক খেলে গেল, আর সে তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে পৌঁছে গেল। আচ্ছা, তো তুমি পারুল, আজ আমাদের আর এই স্কুলের তোমাকে প্রয়োজন। তোমার ক্লাসের টিনা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না। ও পায়ে চোট পেয়েছে, তাই ডাক্তার ওকে দৌড়তে বারণ করেছে। তাই আমরা চাই তুমি এই প্রতিযোগিতায় অংশ নাও আর জিতে ফেরো। ম্যাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রতিযোগিতা জিতেই ফিরব। পারুল, আমায় ক্ষমা করে দাও মা। আমি একজন টিচার হয়েও তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। কিন্তু আজ যখন আমাদের ক্লাসের আর স্কুলের সম্মানের প্রশ্ন উঠল, তখন তোমার থেকে ভালো স্টুডেন্ট আমরা দৌড় প্রতিযোগিতার জন্য খুঁজেই পাইনি। আমি জানতাম যে তুমি রোজ সকালে দৌড় অভ্যাস করো, এই জন্যই তোমার নাম আমার সবার প্রথমে মনে এলো। আমার বিশ্বাস তুমি এই দৌড় প্রতিযোগিতা জিতেই ফিরবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জিতেই ফিরব। পারুলের ক্লাসের বন্ধুরাও ওকে শুভেচ্ছা জানালো, আর পারুল খুব উদ্যমের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিল আর বিজয়ী হয়ে ফিরল। ওর স্কুলের প্রিন্সিপাল ম্যাম আর ক্লাস টিচার ওকে বিজয়ীর ট্রফি দিয়ে সম্মানিত করল।
পারুল বিজয়ীর ট্রফি নিয়ে বাড়ি ফিরে এলে ওর মা বাবা প্রতিযোগিতা জেতার খুশিটা ওর চোখে মুখে স্পষ্ট দেখতে পেল। ওই দিনের পর থেকে পারুলের বন্ধুরা ওর কালো রঙের জন্য বিদ্রূপ নয়, বরং প্রশংসা করত। রামলাল রাজীব কুমারের বাড়িতে চাকরি করত। রাজীব কুমারের ছেলে সৌরভ একটি নামী স্কুলে পড়ত, যখন কিনা রামলালের ছেলে দীপক একটি সরকারি স্কুলে পড়ত। দীপক আর সৌরভ দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল, আর স্কুলের প্রথম সারির ছাত্রদের মধ্যে ওদের নাম ছিল। বাবা, এই দেখো রিপোর্ট কার্ড, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আরে বাহ, আমি জানতাম বাবা তুমি এবারও ক্লাসে ফার্স্ট হবে। আরে রামলাল, তোমার ছেলে দীপকও এবার ক্লাসে ফার্স্ট হয়েছে না? একটু আগেই তো ও আমায় রিপোর্ট কার্ডটা দেখিয়ে গেল। হ্যাঁ সাহেব, আপনাদের সবার আশীর্বাদে ও প্রথম হয়েছে। বাবা, সরকারি স্কুলে পড়ে তো যে কেউ ফার্স্ট হতে পারে, ওখানকার পড়া তো খুব ইজি। তাই দীপক ওই স্কুলে ফার্স্ট হয়ে এমন কোনো বড় কাজ করেনি। সৌরভ, এই নে লাড্ডু, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি বলে বাবা সবার জন্য এনেছে। না না, আমি এসব বেকার লাড্ডু খাই না। মা, ওই চকলেট বাদামটা কোথায় গো, যেটা তুমি সবাইকে দিলে? আমার বাবা তোমার বাবার মতো সস্তার লাড্ডু নিয়ে আসে না, দামি চকলেট ড্রাই ফ্রুট নিয়ে আসে। আর শোন, আমার বেশি কাছাকাছি আসার চেষ্টা করবি না একদম। মনে রাখিস তুই আমার বাড়ির চাকরের ছেলে। বাবা, এমন করে বলতে নেই, দীপক খুব ভালো ছেলে। মা, আমি দীপককে একদম সহ্য করতে পারি না। আর বাবা যে সবসময় ওর প্রশংসা করে, এটা আমি একদম পছন্দ করি না। মা, আমি কপিলের বাড়িতে চললাম। সৌরভ দীপককে ঈর্ষা করত, কারণ সে ওরই মতো পড়াশোনায় ভালো ছিল। তাই এই কথা শুনে সৌরভ খুব রেগে গেল, আর সে কপিলের বাড়িতে খেলতে চলে গেল। কি হলো রে, তুই আজ এত রেগে আছিস কেন? আমি দীপককে ঘেন্না করি। আমি যেই বাবাকে আমার রিপোর্ট কার্ড দেখালাম, অমনি দীপকও বাবাকে রিপোর্ট কার্ড দেখাতে শুরু করে দিল, আর বাবাও ওর প্রশংসা করতে শুরু করে দিল। তাই এবার ওই চাকরের ছেলেটাকে বোঝাতেই হবে যে ওর আসল জায়গাটা কোথায়। আরে তুই এত চিন্তা কেন করছিস ভাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, কাল দুপুরে কিন্তু আমরা গেমে সবাই পয়সা লাগাবো। তুই কত লাগাবি? আমার তরফ থেকে 200 টাকা লাগিয়ে দে। আরে তুই যদি তোর মার অ্যাকাউন্ট থেকে আবার 200 টাকা নিস, তাহলে তোর মা রাগ করবে না? আমার বাবা অনেক রিচ, আমার কাছে পয়সার কোনো অভাব নেই। মা বাবা আমায় কিচ্ছু বলবে না, কারণ আমি স্কুলে সবসময় প্রথম হই। সৌরভের মোবাইল গেমে পয়সা খরচ করার নেশা চেপে গিয়েছিল। সে প্রায় দিনই কপিল আর অন্যান্য বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলে পয়সা খরচ করত। সৌরভ পড়াশোনায় ভালো ছিল বলে তার মাও তার অ্যাকাউন্ট থেকে ওকে টাকা তুলতে বারণ করত না। সৌরভ, তুমি আবারও তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে 200 টাকা নিলে? বাবা, আমার এই অনলাইন গেমের কম্পিটিশন চলছে না, তার জন্য চাই। আরে আমি জানি তো, সৌরভ আমায় বলছিল ও আমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা অ্যাড করবে। তুমি বেকারই রাগ করছো। সে তো ঠিক আছে সন্ধ্যা, কিন্তু চলো তুমি ব্রেকফাস্ট করবে। এই বাচ্চাদের ব্যাপার নিয়ে অত ভেবো না তো। সন্ধ্যায় রাজীবের কথায় অত কান দিল না, আর এইভাবেই সৌরভের গেমের নেশাটা আরো বেড়ে যাচ্ছিল। সামনে এক্সামও ছিল। একদিন, সৌরভ, কি ব্যাপার, আজকাল মনে হচ্ছে তুমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না? তোমার ম্যাম ফোন করেছিলেন, তুমি নাকি 2 দিন ধরে টিউশনে লেট যাচ্ছ। মা, সামনে পরীক্ষা না, তাই আমি কপিলের বাড়িতে বসে পড়ি। আমরা দুজন তো একসাথেই টিউশনে যাই, তাই পড়তে পড়তে সময়ের খেয়াল থাকে না। আচ্ছা, এই ব্যাপার। তুমি কপিলের বাড়িতে গিয়ে এক্সট্রা টাইম নিয়ে পড়াশোনা করছো, খুব ভালো। অন্যদিকে দীপকও আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। বাবা, আমাকে এবারও প্রথম হতে হবে। তুমি দেখবে আমি এবারও খুব পরিশ্রম করব। আমি জানি বাবা, তুমি তোমার পরীক্ষার জন্য যথেষ্ট পরিশ্রম করছো। দেখবে একদিন তোমার এই সঞ্চিত বিদ্যাধন তোমার অনেক কাজে লাগবে, আর তুমি একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। বাবা দীপক, তোমার জন্য পায়েস বানিয়েছি, এসে খেয়ে নাও। আর বাবা দীপক, তুমি তোমার বন্ধুদের সঙ্গে কোথায় যাচ্ছ? মা, আমি সায়েন্স মিউজিয়াম দেখতে যাচ্ছি। ওখানে বিজ্ঞান সম্পর্কে নানান জিনিস জানার আছে। টিচার বলেছে আমরা ওখানে গেলে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। দীপক তার স্কুলের বাচ্চাদের সঙ্গে সায়েন্স মিউজিয়াম দেখতে গেল, আর সেখানেও প্রাইভেট স্কুলের বাচ্চাদেরও দেখতে পেল, যাদের মধ্যে সৌরভও ছিল। সৌরভ, এটা ওই ছেলেটা না যাকে আমি তোর বাড়িতে অনেকবার দেখেছি? আরে এটা আমাদের চাকর রামলালের ছেলে, গরিব চাকরের ছেলে। আচ্ছা, চাকরের ছেলে, তবে তো ও চাকর। এই শুনে সব বাচ্চারা দীপককে নিয়ে হাসতে লাগলো। তাই দীপক বাড়ি ফিরে উদাস মনে বসে রইল। জানো বাবা, আমাকে সবাই চাকরের ছেলে বলে। আমাকে দেখে সবাই হাসে বাবা। আরে বাবা, তুমি এইটুকু কথাতেই মন খারাপ করছো?
এই জন্যই তো তোমায় পড়ালেখা করিয়ে মানুষ করতে চাই, যাতে তুমি পড়ালেখা করে সৎভাবে পয়সা উপার্জন করতে পারো। রামলালের কথা শুনে দীপকের মনে সাহস এলো আর সে খুশি হয়ে গেল আর খুব মনোযোগ দিয়ে পড়তে লাগল। পরের দিন দীপক স্কুলে গেলে ওর টিচার ওকে সারা বছর স্কুলে ভালো পড়াশোনা করার জন্য পুরস্কার দিলেন। দীপক সারা বছর পরিশ্রম করে প্রথম স্থান অধিকার করেছে, তাই দীপককে স্কুলের পক্ষ থেকে ক্লাসে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর আমি জানি এইবারের ফাইনাল এক্সামেও দীপক প্রথম হওয়ার জন্য পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। সব বাচ্চারা হাততালি দিয়ে দীপকের প্রশংসা করল। বাড়ি ফিরে দীপক তার বাবা মাকে সমস্ত কথা জানালো। আরে বাহ, এটা তো খুবই সুন্দর পুরস্কার। বেঁচে থাকো বাবা। বাবা, আমি এই পুরস্কারটা রাজীব আঙ্কেলকে দেখিয়ে ওনার আশীর্বাদ নিতে চাই বাবা। ঠিক আছে বাবা, চলো তুমি ওনারও আশীর্বাদ নিয়ে নাও। সন্ধ্যা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,00,000 টাকা খরচ হয়ে গেল, আর তুমি জানতেই পারলে না। আমি কেন শুধু শুধু অত টাকা খরচ করব? আর আমিও বুঝতে পারছি না এত টাকা কোথায় গেল। দাঁড়াও, আমি ব্যাংকে অ্যাকাউন্ট ডিটেলসের জন্য বলেছি। আরে ব্যাংকের ফোন। রাজীব ব্যাংকের লোকের সঙ্গে কথা বলছিল আর রামলাল ও দীপক ওখানেই দাঁড়িয়েছিল। নাও, হয়ে গেল সর্বনাশ। আরও দাও তোমার আদরের ছেলেকে মোবাইল ফোন। তোমার আদরের ছেলে 1,00,000 টাকা অনলাইন গেমে দিয়ে দিয়েছে। এবার হলো শিক্ষা। আর মহারাজা কোথায়? ও তোর বন্ধু কপিলের সঙ্গে টিউশনে গেছে। আমার ফোনে সৌরভের টিউশন থেকে ফোন। হ্যাঁ, আমি সৌরভের মা বলছি। কি? সৌরভ টিউশনে যায়নি? কিন্তু সৌরভ গত 1 সপ্তাহ ধরে টিউশনে যাচ্ছে না। তখনই সৌরভ এসে পড়ল। কি সৌরভ, তোমার টিউশন শেষ হয়ে গেল? হ্যাঁ বাবা। এখন তুমি মিথ্যে কথা বলাও শিখে গেছো। তুমি 1,00,000 টাকা অনলাইন গেমে দিয়ে দিয়েছো, আর 1 সপ্তাহ ধরে কোনো টিউশনেও যাচ্ছ না। 2 দিন বাদেই তোমার ফাইনাল পরীক্ষা। মা, বাবা, আই এম সরি। আমি কপিলের কথায় ফেসে গিয়েছিলাম, আর ওর জন্যই আমি স্কুলের এক্সামে প্রথমবারের জন্য ফেল হয়ে গেলাম। সরি। আরে রামলাল, তুমি কখন এলে? আর দীপক বাবা, তোমার হাতে এটা কি? আসলে আঙ্কেল, আজ আমাকে স্কুলে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাই আমি আপনার আশীর্বাদ নিতে এলাম। বেঁচে থাকো বাবা, জীবনে খুব উন্নতি করো। রাজীব দীপককে আশীর্বাদ করে চুপচাপ নিজের ঘরে চলে গেল। বাবা, আমি কি ভেতরে আসবো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সৌরভ, নিজের ঘরে যাও। মা, বাবা আমার উপর রেগে আছে, আমার সাথে কথা বলছে না। সৌরভ, তুমি যদি সত্যিই নিজের ভুলটাকে বুঝতে পারো তাহলে আগে নিজের ভুলটাকে শোধরাও, তাহলেই তোমার বাবার রাগ কমবে। আমি জানি মা, আমাকে কি করতে হবে। ওই দিনের পর থেকে সৌরভ কপিল আর তার অন্য বন্ধুদের সঙ্গে গেম খেলা বন্ধ করে দিল আর খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কিন্তু 2 দিন বাদেই তার অঙ্ক পরীক্ষা ছিল, আর সে অনেকদিন টিউশনের ছুটি নিয়ে নিয়েছিল, তাই ওর কোর্স অনেকটাই বাকি ছিল। মা, আমার পরীক্ষার সিলেবাস অনেক বাকি, আমি কি করে এগুলো কমপ্লিট করব কিছুই বুঝতে পারছি না। সৌরভ, তুমি বরং একটা কাজ করো। দীপক ম্যাথসে খুব ভালো, আর ওর এক্সামের রেজাল্টও খুব ভালো। আর আমি শুনেছি এখন সরকারি স্কুলেও পড়াশোনা খুব ভালো হয়। আর এখন তো সরকারি স্কুল আর প্রাইভেট স্কুলের কোর্স প্রায় একই। মা, দীপক কি আমায় সাহায্য করবে? আমি তো সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো ব্যাপার না, এখন যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক বড়। রামলাল, একটু দীপককে ডাকো তো, সৌরভের ম্যাথসে ওর সাহায্যের প্রয়োজন। হ্যাঁ মেম সাহেব, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। সৌরভ দীপকের সাহায্য নিয়ে অঙ্ক পরীক্ষার প্রস্তুতি নিল, আর বাকি সব বিষয়ও সৌরভ দীপকের সঙ্গেই পড়তে লাগল। সৌরভও দীপকের মতো স্কুলে ফার্স্ট হল। সৌরভ, আজ আমি তোমার রেজাল্ট দেখে খুবই খুশি। বাবা, এই সমস্ত কিছু দীপকের জন্যই হয়েছে। ও আমার এক্সামে খুব সাহায্য করেছে। থ্যাংক ইউ দীপক। রামলাল, তোমার ছেলে দীপক খুবই মেধাবী। দেখবে, ও একদিন জীবনে খুব উন্নতি করবে। রাজীব আঙ্কেল, একদিন আমিও আপনার মতো অনেক বড় বিজনেসম্যান হব। দীপকের কথা শুনে রামলালের চোখে খুশির জল চলে এলো, আর ও দীপককে বুকে জড়িয়ে ধরল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।